ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র মিরপুরের চিড়িয়াখানায় লাখো মানুষের উপচে পড়া ভিড়। সপরিবারে বিচিত্র পশু পাখি দেখে ঈদের আনন্দ উপভোগ করেন দর্শনার্থীরা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, এবছরও কাঙ্ক্ষিত দর্শনার্থীর ভিড় দেখা গেছে। রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। নগরবাসী পরিবার ও শিশুদের নিয়ে বিনোদনের অন্যতম স্থান এটি। সন্ধ্যা ৬টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা রয়েছে, তবে সকালে ৯টায় চিড়িয়াখানা খোলার অনেক আগে থেকেই ভিড় জমে দর্শনার্থীর। 2 শিশু সন্তানকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে সকাল 11টার দিকে ঘুরতে আসেন মোহাম্মদ আলামিন। পশু পাখি দেখে ঈদের আনন্দ উপভোগ করছেন তারা। পূর্বে আসা হয় না, এখন বাচ্চারা আসার জন্য খুব আগ্রহী ছিল। এখন ওদেরকে নিয়ে আসছি, ওরা বাঘ, ভাল্লুক ইত্যাদি আরও অনেক কিছু দেখেছে, ওরা অনেক খুশি। সকাল থেকে চিড়িয়াখানা ঘুরতে আসা দর্শনার্থীর সংখ্যা দুপুরের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আগত দর্শনার্থীর একটি বড় অংশ শিশু কিশোর, যারা এসেছে অভিভাবকের সঙ্গে। আমি চিড়িয়াখানায় এসে বাঘ, ভাল্লুক, সিংহ, ময়ূর দেখেছি আর পাখি দেখেছি। গতকালকে ঈদের পর আজকে আমার ফ্যামিলির সবাই নিয়ে চিড়িয়াখানা ঘুরতে আসছি। তো আমার বাচ্চারা ফার্স্ট টাইম নিয়ে আসলাম আমাকে এই জায়গায়। নাতি খুব খুশি, এই বাঘ হরিণ দেখে এগুলা খুব আনন্দ। বই পুস্তকে দেখে বা চিড়িয়াখানা, কিন্তু বাস্তব দেখে নাই, তাই বাচ্চা কাচ্চা নিয়ে আসছি আর কি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচণ্ড গরমে প্রাণীদের সুস্থ রাখতে টিকা দেয়া সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শনার্থীদের ভোগান্তি এড়াতে খোলা হয়েছে বাড়তি টিকিট কাউন্টার। ঈদের মৌসুমে এখানে দর্শনার্থীর সংখ্যা অনেক গুণ বৃদ্ধি পায়। এই বছরও তার ব্যতিক্রম নয়। আমরা এবছর আশা করছি দর্শনার্থীর সংখ্যা আজকের দিনে 1 লাখ ছাড়িয়ে যাবে। চিড়িয়াখানায় রয়েছে বিভিন্ন দেশ বিদেশের 137 প্রজাতির 3400 পশু পাখি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ বিনোদনের খবর জানবো। রাজধানীর বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সের সামনে আছেন সহকর্মী সুলতানা জাহান। মিতু, এবারে ঈদের সিনেমা নিয়ে মানুষের আগ্রহের তো কমতি দেখা যাচ্ছে না, কিন্তু সব মিলিয়ে 4-5টি সিনেমা যে মুক্তি পেল, তুফান ছাড়া বাকিগুলোর খবর কি? দর্শকদের প্রতিক্রিয়া কি জানাবেন? আসলে রায়হান রাফির তুফান সিনেমাটি এতই বেশি ভিন্ন মাত্রা যোগ করেছে আমাদের দেশীয় সিনেমা নির্মাণের যে ধরন তার সেই তুলনায়। সে কারণে অন্য যে 4টি সিনেমা আছে সেই 4টি সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ আছে, তবে সেটি তুফানের সাথে যদি তুলনা করি সেই হিসেবে আসলে ফারাকটা আমরা বেশ ভালোই দেখতে পাচ্ছি। কারণ এখানে দর্শকরা যারা আসছেন, আমরা যদি খালি চোখে দেখি সেখানে আসলে 80% দর্শকই এই বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে তুফান সিনেমাটি দেখতে আসছেন। বিভিন্ন শ্রেণীর দর্শক আসছেন, যেমন আমাদের সাথে কিছুক্ষণ আগে দেখা হয়েছিল তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের। তিনিও সপরিবারে এই তুফান সিনেমাটি দেখতে এসেছেন। এ তো পেল একটি বিষয়, তবে অন্য 4টি সিনেমা নিয়ে যে দর্শকের আগ্রহ নেই সেটি আসলে বলা যাবে না। দর্শক আসছেন, দেখছেন, এবং অন্য 4টি সিনেমারও গল্পের যে ধরন সেটিও আসলে বেশ ভালো বলা যায়। সেটি দর্শকরা যারা সেই সিনেমাগুলো দেখেছেন তাদের মুখ থেকে যতটুকু জেনেছি। এছাড়া রাজধানীর আরো অন্য হল রয়েছে, সেখানে আসলে আরো কিছুটা ভিন্ন চিত্র এই বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সের তুলনায়। সবকিছু মিলিয়ে যেটি আমরা দেখি যে সিনেমা ছাড়া ঈদ বিনোদন অপূর্ণই থেকে যায় রাজধানীবাসীর। তেমনটাই আসলে আমরা গত 2-3 বছরে দেখছি। গত 2-3 বছরে বেশ কয়েকটি ব্যবসা সফল ভালো মানের বাণিজ্যিক সিনেমা মুক্তি পেয়েছে। ধন্যবাদ। ঈদ বিনোদনের একটা বড় জায়গা ধীরে ধীরে সিনেমা হল আবারও করে নিচ্ছে আর কি। আপনাকে অনেক ধন্যবাদ। স্টার সিনেপ্লেক্স থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান। ঈদের ছুটিতে পাহাড় ও সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকদের ভিড়। পরিবার পরিজন নিয়ে সৈকতে আশ্রে পড়া ঢেউয়ে ভিজে উল্লাসে মেতেছেন তারা। কেউ কেউ আবার বর্ষায় পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছেন। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঈদের ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকদের ভিড়। সৈকতের পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে আনন্দ মেতেছেন পর্যটকরা। পরিবার নিয়ে এসেছি আমরা, খুবই মজা লাগছে। কক্সবাজারে এসে অনেক ভালো লাগছে। এখানে সবাই রিফ্রেশমেন্টের জন্য আসে, আমরাও ঠিক এমন ঈদের পরে এসেছি।
এদিকে ঈদের দ্বিতীয় দিনে পর্যটকদের পদচারণায় মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত। সকাল থেকে সৈকতে আছড়ে পড়া ঢেউয়ে ভিজে উল্লাসে মেতেছেন। কেউ কেউ বেঞ্চে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন। ঈদ উপলক্ষে ঘোরা, ফ্যামিলির সাথে, বোনদের সাথে, কলিগদের সাথে একসাথে আসা খুব ভালো লাগছে। মজা লাগছে, মানে ঘুরতে ভালো লাগতেছে, অনেক সুন্দর কুয়াকাটা। খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করছে পর্যটকরা। বর্ষায় পাহাড়ের সৌন্দর্য দেখতে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে বিভিন্ন বয়সী মানুষ পর্যটন কেন্দ্রে যাচ্ছেন। আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং সহ বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে দেখছেন তারা। আলুটিলা অনেক ভালো লাগলো। একলা আসলাম এই পর্যটন স্পটে, অনেক সুন্দর ঘোরার জায়গা আছে। প্রথমে রাঙ্গামাটি ঘুরলাম, এরপর খাগড়াছড়িতে আলুটিলা ঘুরে আমাদের অনেক ভালো লাগছে। পর্যটন কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক টহল দেওয়া সহ পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। প্রত্যেক জায়গায় আমাদের কর্ম বন্টন রয়েছে এবং প্রত্যেক জায়গায় আমরা সুষ্ঠুভাবে নিরাপত্তার জন্য ডিউটি পালন করছি। যারা দুর্গম স্থানে যাবেন তাদের ক্ষেত্রেও যে কোনো সময় যে কোনো সমস্যায় পড়লে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দ্রুত রেসপন্স করছি সেখানে নিরাপত্তার জন্য। লক্ষ্মীপুরে ঈদের ছুটিতে শিশু পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করছেন নানা বয়সের মানুষ। এছাড়া অনেকে পরিবার নিয়ে বেড়াচ্ছেন আলেকজান্ডার বেড়িবাঁধ, মজু চৌধুরীর হাট লঞ্চঘাট, দালাল বাজার জমিদার বাড়ি সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার কোরবানি করা ছাগল ও বকরির চামড়া বিক্রি হচ্ছে মাত্র 10 টাকায়। সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে না পারায় ক্ষুব্ধ মৌসুমী ব্যবসায়ীরা। আড়তদাররা বলছেন আন্তর্জাতিকভাবে ছাগলের চামড়ার চাহিদা না থাকায় দাম কমছে। এদিকে রাজধানীর পোস্তায় ঈদের দ্বিতীয় দিনে তেমন বেচাকেনা নেই। গত বছরের চেয়ে লবণযুক্ত ছাগলের চামড়ার দাম সরকার এবার 2 টাকা বাড়িয়ে নির্ধারণ করে 20 থেকে 25 টাকা। কয়েক বছর আগেও ছাগলের চামড়া বিক্রি হয়েছে 30 থেকে 50 টাকায়। একটি ছাগলের যদি 5 থেকে 6 বর্গফুট চামড়া হয়, লবণ দেওয়ার পর দাম পাওয়ার কথা 100 থেকে 150 টাকা। অথচ এবার ছাগলের চামড়া বিক্রি হচ্ছে মাত্র 10 টাকায়। দুইটা খালি চামড়া 20 টাকায় বেচছি, মানে 10 টাকা করে পিস। মানে আমাদের রিস্কা বাড়াই হয় নাই। সরকারি যে রেট দিয়ে দিছে ওই সরকারি রেট হিসেবেও তারা কিনতেছে না, তাদের মন গড়া মতো তারা কিনতেছে। 250 টাকার মাল এখন 5 টাকা 10 টাকা কিনি। লবণ 35 টাকা পরে, বিক্রি আছে 45 টাকা। কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতি বলছে বিশ্ববাজারে ছাগলের চামড়ার চাহিদা কম এবং রাসায়নিক ও লবণের দামও বাড়তি। এছাড়া কৃত্রিম চামড়ার কারণে বিশ্ববাজারে চাহিদা কমেছে পশুর চামড়ার। 25 টাকা পর্যন্ত নির্ধারণ ছিল, কিন্তু এটা কিন্তু আপনার এই বাজারটা এখন চলে গেছে। এটার অল্টারনেটও চাইনিজ কোম্পানিগুলো অনেক ধরনের তৈরি করে ফেলেছে। এটার যে ডিমান্ড রিকোয়ারমেন্ট ছিল ছাগলের চামড়াটা, এটা কিন্তু আর নাই। এই খাসির চামড়া থেকে তো আসলে ওই দামি প্রোডাক্ট তৈরি করা ওইভাবে যায় না। খুব হয়তো ওয়ালেট বা ছোটোখাটো এই যে এইগুলো জিনিস আছে সেগুলো তৈরি করা যায়, এটা একটা বিষয় আছে। আর ওই প্রসেসিং কস্টটা খাসির চামড়ায় এই হেয়ারগুলো যেহেতু অনেক বড় থাকে, এটা আনহেয়ারিংটাও একটু টিডিয়াস। তো সব কিছু মিলিয়ে প্রসেসিং কস্টটা একটু বেশি খাসির চামড়ার জন্য। এদিকে রাজধানীর পোস্তায় ঈদের দ্বিতীয় দিন প্রতিটি ছোট ও মাঝারি আকারের গরুর চামড়া বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকায়, আর বড় চামড়া 800 থেকে 900 টাকায়। পোস্তায় লবণ দিয়ে সংরক্ষিত এসব কাঁচা চামড়া পরে চলে যাবে সাভারের চামড়া শিল্পনগরীতে। শফির আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাভার চামড়া শিল্প নগরীতে 2 দিনে চামড়া সংগ্রহ হয়েছে 5 লাখ। ঢাকার আশপাশের জেলা থেকে সংগ্রহ করা চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে। বিসিক চেয়ারম্যান জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত 5 লাখ চামড়া এসেছে। সব মিলিয়ে 2 দিনে 6 লাখ চামড়া সংগ্রহ করা হবে। এতে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করেন তিনি। কাঁচা চামড়া সংগ্রহ করার পর আগামী শনিবার থেকে প্রক্রিয়াজাত করা শুরু হবে। এবার সাভার চামড়া শিল্প নগরীতে বর্জ্য ব্যবস্থাপনা আগের চেয়ে ভালো বলে দাবি বিসিকের। উজানের ঢল ও বৃষ্টি অব্যাহত থাকায় সুনামগঞ্জ সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সিলেটের সীমান্তবর্তী 3টি সহ 5 উপজেলায় 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী। এছাড়া সুনামগঞ্জে 10 উপজেলার 2 লাখেরও বেশি মানুষ এখন দুর্ভোগে। পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় অনেকে ছুটছেন আশ্রয় কেন্দ্রে। উজানের ঢল ও বৃষ্টিতে এই মৌসুমে দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সিলেটে। এরই মধ্যে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও বিয়ানীবাজার সহ 5 উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী 1.5 লক্ষাধিক মানুষ।
বেশ কয়েকটি সড়ক তলিয়ে যাওয়ায় সারিঘাট, রাধানগর, ফতেপুরের সঙ্গে সিলেটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পরিস্থিতি অবনতির আশঙ্কায় খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। নদ নদীর পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সুনামগঞ্জে। রাতভর বৃষ্টিতে আবারও তলিয়েছে শহরের অনেক এলাকা। 10 উপজেলার 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়ে দুর্ভোগ তৈরি করেছে 2 লাখের বেশি মানুষের। অনেকে গেছেন আশ্রয়কেন্দ্রে। এতক্ষণের মধ্যে সাং বান্ধে আছি, এই আরিবাসন সপ্তাহ এই সাঙ্গের উপরে আমরা মানুষ 5-6 জন ফ্যামিলির মাঝে কাজ কর্ম কোনো পানি বন্যার লাগে আমরা করতে পারি আমরা গোরদার ফাইনে নিচে গেছে আর খুব কষ্টে জীবনযাপন কাটাইতেছি। বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখছে পানি উন্নয়ন বোর্ড। যেহেতু উজানে এখনও বৃষ্টিপাত অব্যাহত আছে এবং পানি লেভেল বৃদ্ধি পাচ্ছে, সুতরাং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। যেহেতু আগামী 48 ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, সেক্ষেত্রে পানির লেভেল আরও বাড়তে পারে এবং বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে। পরিস্থিতি বিবেচনায় 542টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেট বিভাগে আরও 10 দিন মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে ওই অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া তিস্তা, ব্রহ্মপুত্রের পানিও আগামী কয়েকদিন বাড়বে। এতে রংপুর, কুড়িগ্রাম সহ বিস্তীর্ণ অঞ্চল পড়তে পারে বন্যার কবলে। সিলেট অঞ্চলে মঙ্গলবার পর্যন্ত টানা 10 দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, সাথে যোগ হয়েছে উজানের ঢল। ফলে হু হু করে বাড়ছে সুরমা কুশিয়ারার পানি। প্লাবিত হয়েছে সুনামগঞ্জ, সিলেটের কয়েকশো গ্রাম। আরও 10 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল এই সব জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে। সুতরাং ট্রান্স বাউন্ডারি রেইনফল পাহাড়ি ঢল আকারে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে, পাশাপাশি অভ্যন্তরীণভাবে সিলেট, ময়মনসিংহ এবং রংপুরেও ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। সিলেট ছাড়াও রংপুর ও ময়মনসিংহ বিভাগে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। তিস্তা, ব্রহ্মপুত্রের পানিও বিপদসীমা পার করতে পারে যে কোনো সময়। রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধায় 1 সপ্তাহের মধ্যে বন্যার সংখ্যা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের। বর্তমানে যে সকল অঞ্চলে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই সকল অঞ্চলের সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও কিছুটা অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। দেশের উত্তরাঞ্চলেও প্রধান নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, তবে সেখানে পানি বিপদসীমার নিচে অবস্থান করছে। তবে আগামী 72 ঘন্টায় দেশের উত্তরাঞ্চলের তৎসংলগ্ন উজানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। এর ফলে উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র ইত্যাদি নদ নদীগুলোর পানি বৃদ্ধিও অব্যাহত থাকতে পারে। বছরের এই সময়ে বন্যা অস্বাভাবিক কিংবা আকস্মিক নয়। ভৌগোলিক কারণে বর্ষার আগেও মাঝামাঝি সময়ে বন্যা হওয়া স্বাভাবিক, বলছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্তের আগে মন্তব্য সমীচীন নয় বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা আবারও সামনে আনেন তিনি। এছাড়া এবারে কোরবানির বেশি হয়েছে এবং মানুষ স্বস্তিতে ঈদ করেছে বলেও দাবি করেন তিনি। সম্প্রতি কটি গণমাধ্যমের প্রতিবেদনে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে ওঠে দুর্নীতির অভিযোগ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ঈদ পরবর্তী সংবাদ সম্মেলনে উঠে আসে সে প্রসঙ্গ। এটি সরকারের ব্যর্থতা কিনা এমন প্রশ্নে সাংবাদিকদের ওবায়দুল কাদের জানান, তদন্ত হওয়ার আগে এ নিয়ে মন্তব্য ঠিক হবে না। যার বিরুদ্ধে তদন্ত হয়নি, দুর্নীতির কোনো অভিযোগ এটা চিহ্নিত হয়নি, সেখানে সরকার অন্ধকারে ঢিল ছুঁড়বে কেন? এছাড়া মূল্যস্ফীতির কারণে দেশের বেশিরভাগ মানুষ ঈদ আনন্দ বঞ্চিত। বিএনপি নেতাদের এমন অভিযোগের সমালোচনাও করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সমস্যাটা বিএনপি আর ফখরুল সাহেবদের, মানুষের সমস্যা যেটা আমরা স্বীকার করি। পবিত্র ঈদের দিনও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার বিএনপি ছাড়েনি কিছু। আর এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন হয়েছে উল্লেখ করে ফিরতি যাত্রায় দুর্ঘটনা বেশি হয় বলে জানান ওবায়দুল কাদের। বলেন, তা রোধে এবার বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ফিরতি যাত্রা বেশি, তো এবার একটু মনোযোগ আছে।
ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ায় সাবেক কাউন্সিলরের গাড়ির সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগা নিয়ে কথা কাটাকাটির জেরে 2 তরুণকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে ভর্তি রয়েছে। সোমবার রাতে শহরের নিশিন্দারা এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। সোমবার রাতে নোমান আহমেদ ও মোহাম্মদ রুমন নামে 2 তরুণ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে সাবেক কাউন্সিলর সৈয়দ সার্জিল আহমেদ টিপুর গাড়ির সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এই নিয়ে কথা কাটাকাটি হয় 2 পক্ষের। স্বজনদের দাবি, রাত 12টার দিকে নোমান ও রুমনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সাবেক কাউন্সিলর সৈয়দ সার্জিল আহমেদ টিপু, তার ভাই জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কবির আহমেদ মিঠু ও বর্তমান কাউন্সিলর শাহ মোহাম্মদ মেহেদি হাসান। আপনার হলো যে কমিশনার, সাবেক কমিশনার হলো যে টিপু, তারপরে হলো যে মোটর শ্রমিকের হলো যে মিঠু, আর ছোট ভাই মনি, তারপরে আর একটা ভাই আছে, ওর নামটা আমার খেয়াল হচ্ছে না। এরা সবাই দল বললে 20-30 জন মিলে একবারে চলে আসছে। পরে নিষিদ্ধধারার চকপাড়ার একটি গলিতে নিয়ে নোমান ও রুমনকে কুপিয়ে ও গুলি করে তারা পালিয়ে যায় বলে জানান স্বজনরা। বাড়ি থেকে ডেকে নিয়ে আসে ওই বাগানের ভিতরে 2 দিক থেকে ওরা লোক ঢুকছে একবারে, তারপরে গুলি করছে ধরেন 15-16 রাউন্ড। একজন গুলি করছে, আহত হয়ে মেডিকেলে পড়ে আছে, আর একজন আপনি 2জন মৃত্যুবরণ করছে। হত্যার ঘটনায় অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মারা গেছেন 21 পদকপ্রাপ্ত কবি অসীম সাহা। তিনি দীর্ঘদিন বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। পার্কিনসন, ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল 75 বছর। অসীম সাহা 1949 সালে জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি মাদারীপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র ছিলেন। 1965 সালে সংবাদপত্রে লেখার মাধ্যমে তার সাহিত্যে পদচারণা শুরু হয়। কবিতা, গল্প, উপন্যাস মিলিয়ে অসীম সাহার প্রকাশিত বইয়ের সংখ্যা 35টি। এর মধ্যে উল্লেখযোগ্য হল বর্ণহীন বেদনা, পূর্ব পৃথিবীর অস্থির জ্যোৎস্নায়, শ্মশান ঘাটের মাটি। সাহিত্যে অবদানের জন্য 2012 সালে বাংলা একাডেমি এবং 2019 সালে 21 পদক পান তিনি। এই ছিল এখনকার সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ফেসবুক, ইউটিউব আর এক্সে আরো বিস্তারিত খবর